গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আবার আমরা চলে এসেছি টেস্ট পেপারের দ্বিতীয় সলিউশনে। এখানে যে শুধুমাত্র টেস্ট পেপারের সলিউশন হবে তা কিন্তু নয়, তার সঙ্গে তার পূর্ণ ব্যাখ্যাও দেওয়া যাবে। ঠিক আছে, আমরা প্রশ্ন উত্তর শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি আছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মেরুজ্যোতিটা কি? সূর্য থেকে সোলার ঝড় হয়। সেই সোলার ঝড় যখন পৃথিবীর মধ্য দিয়ে আসে তখন পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ফিল্ডের জন্য সোলার ঝড়ের সঙ্গে রিয়েকশন হয় এবং সেখানে বেশ সুন্দর কালার কালার দেখতে পাওয়া যায়। এই ঘটনাটাকে বলা হয় মেরুজ্যোতি। এই মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় থার্মোস্ফিয়ারে। এটার অ্যান্সার কি হবে? না, থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে যে শুধুমাত্র মেরুজ্যোতি দেখা যায় তা কিন্তু নয়, থার্মোস্ফিয়ারে যে টেলিযোগাযোগ, সেই টেলিযোগাযোগ কিন্তু থার্মোস্ফিয়ারে হয়। টেলিযোগাযোগ টেলিযোগাযোগ ব্যাপারটা কি? না, পৃথিবী থেকে বিভিন্ন রকমের সিগন্যাল পাঠানো হয়। সেই সিগন্যাল যে থার্মোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার পৃথিবীতে চলে আসে। রেডিও যে তরঙ্গ, রেডিও তরঙ্গ কিন্তু থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয়। তাহলে এটা যদি আর এরকম ধরনের কোয়েশ্চেন থাকে যে কোন স্তরে টেলিযোগাযোগ হয়, কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। রেডিও তরঙ্গ প্রতিফলন, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। নেক্সট আমরা কি আছে, যে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম। পুনর্নবীকরণযোগ্য কাকে বলে? যেসব শক্তি কি হয় না, শেষ হয়ে যায় না এবং যেসব শক্তিকে বারবার ব্যবহার করা হয় তাকে বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি। এর উদাহরণ তাহলে কি হবে? সূর্য শক্তি, এটা কিন্তু কখনো শেষ হয় না। জলশক্তি, বায়ু শক্তি, এগুলো সবই হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। অনেক সময় এই কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সূর্য শক্তি, জলশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 3, যে বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি যে গ্যাসের অণুগুলির যে আয়তন সেটি মোট আয়তনের থেকে খুব কম, যার জন্য তাকে নগণ্য করা হয়। সাপোজ যদি ধরা হয় যে এখানে একটা 10 লিটার 10 লিটার গ্যাস আছে, সেখানে যদি একটা ছোট্ট গ্যাসীয় অণু দেখা হয় তাহলে তার অণু আয়তন এতই নগণ্য যে তাকে কিন্তু আর গণনা করা হয় না। এটা গ্যাসের গতিতত্ত্ব থেকে জানা যায়। কিন্তু বাস্তবে দেখা যায় কি, যে গ্যাসের অণুগুলোর সে ক্ষুদ্র হলেও তার তো কিছুটা একটা আয়তন আছে, সসীমত কিছু একটা আয়তন আছে, যা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওটা নেগলেক্ট করে না। যার জন্য এই বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস পরস্পরকে পৃথক করা হয়। তাহলে এটার যে বিবৃতি সেটা হবে সত্য। বাস্তবে কি হয় না, গ্যাসের অণুগুলো কল্পনা করা হয় বা গ্যাসের অণুগুলোর আয়তন নির্ণয় করা হয়। তাহলে এটা বিবৃতিটা হবে সত্য। নেক্সট নাম্বার কোশ্চেন কি আছে, যে 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান কি হয়? তাহলে আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি বা 1 মোলের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি। এই এসটিপিতে ভি এর যে আয়তন সেটা হয় 22.4 লিটার, কিন্তু এখানে কত দেওয়া আছে? 11.2 লিটার। তাহলে নিশ্চয়ই এটা 22.4 এর অর্ধেক। তাহলে এটা পিভি সমান আরটির পরিবর্তে কি হয়ে যাবে? না, পিভি সমান হাফ আরটি বা পিভি সমান 0.5 আরটি। কারণ এখানে কি আছে, আয়তনটা 22.4 এর অর্ধেক আছে। এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। তারপর কোশ্চেন কি আছে, 4 এর অথবা কোশ্চেন হচ্ছে বয়েলের সূত্রে পিভি ভার্সেস ভি এর লেখচিত্র। এর আগে আমরা একটু বয়েলের সূত্রটা জানি, যে বয়েলের সূত্রে কি বলে, যে স্থির ভরে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কি হয় না, ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যদি বাড়ানো হয় তাহলে আয়তনটা কি হয়, হ্রাস পায়। তাহলে এটা যদি ভেরিয়েশন উঠানো হয় তাহলে কি হবে, সমান, আর তার সঙ্গে কি আছে, একটা ধ্রুবক। এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হয় না, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই কথাটার মানে কি, মানে চাপ ও আয়তনের গুণফলটা সবসময় কি থাকবে, একই থাকবে।
সাপোজ মনে করো একটা আমি যদি নিই 30, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 30, তাহলে একটা 2 হলে একটা কত হয়? 15। একটা যদি 3 হয় তাহলে আরেকটা কত হয়? 10। আরেকটা যদি 5 হয় তাহলে কত হয় আরেকটা? 6। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে দুটা রাশির গুণফলটা কিন্তু সেম আছে। একটা যদি বাড়ে 2 থেকে 3, 3 থেকে 5 এটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অপর যে রাশিমালাটা সেটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে এইটা যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্লট করি যে এটা হচ্ছে পিভির মান আর এই 2, 3, 5 টা হচ্ছে ভি এর মান, তাহলে লেখচিত্রটা আমরা কেমন পাবো? লেখচিত্র যদি ড্র করি এখানে, তাহলে কি হচ্ছে পিভির যে মান সে পিভির মানের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র কিসের পরিবর্তন হচ্ছে? না আয়তন। আয়তনটা 2, 3, 5 এভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভি এর মানটা কি আছে? একই আছে। এখানে কিছুটা ডট ডট করা হয়, কারণ ভি এর মান তো কখনো আয়তন তো 0 হয় না। আয়তন 0 হয় মানে গ্যাসটাই আর থাকবে না, তার জন্য আয়তন 0 হয় না। তাহলে এই ক্ষেত্রে তার লেখচিত্রটা হয় ভি অক্ষের সমান্তরাল। এটা যদি কোশ্চেনটা পিভি ভেরিয়েশন ভি না থেকে পিভি ভেরিয়েশন যদি পি থাকতো, তাহলেও কিন্তু তার যে লেখচিত্রটা এইভাবেই হতো। এটা হচ্ছে পি, এটা হচ্ছে পিভি, সেই ক্ষেত্রেও তার লেখচিত্রটা হতো এইভাবে, পিভি ভার্সেস পি। যদি এটা কোনো ক্ষেত্রে কোশ্চেনটা এরকম দেওয়া থাকতো যে ভি ভেরিয়েশন পি এর লেখচিত্রটা কি হবে, তাহলে কি হতো? একটা বৃদ্ধি হয় 2, 3, 5, আর একটা কি হচ্ছে? হ্রাস হয়। তাহলে সেই ক্ষেত্রে তার লেখচিত্রটা হয় এইভাবে। এটা হচ্ছে সমপরাবৃত্ত, এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। নেক্সট কোশ্চেন কি আছে? তাপের সুপরিবাহী তরল পদার্থের নাম। তাপের সুপরিবাহী, সুপরিবাহী কথাটার মানে হচ্ছে কি যে সহজেই তাপকে পরিবহন করতে পারবে, তাকে হচ্ছে তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী তরল পদার্থের নাম হলো পারদ। পারদ জানি যে সাধারণ টেম্পারেচার, রুম টেম্পারেচারে সে তরলের মতো ধারণ করে এবং সহজেই কি হয় না তাপেরও পরিবহন করে, যার জন্য তাপের সুপরিবাহীর উদাহরণ হচ্ছে পারদ। নেক্সট কোশ্চেন কি 6 নম্বরে? না একটি ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চায়। একটা অনেক বড় বাড়ি আছে, এরকম একটা বাড়ি। এই পূর্ণাঙ্গ প্রতিবিম্ব কি হয়? একটা ছোট একটা দর্পণে, এখানে একটা দর্পণে দেখতে চায়। তাহলে তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবে? একটা কথা মনে রাখবেন যে ধরনের শুধুমাত্র ছোট প্রতিবিম্ব যদি দেখতে চাই, প্রতিবিম্ব যদি ছোট হয় তাহলে সেটা কিন্তু সর্বদাই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ আর অবতল দর্পণের প্রতিবিম্বের যদি একটা ছোট্ট আমরা ডিফারেন্স নির্ণয় করি তাহলে কি হয় দেখো। উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণে মনে রাখবে যে সর্বদাই ছোট প্রতিবিম্ব দেখা যায়, ছোট প্রতিবিম্বটা কি হবে? ছোট। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় না ছোট বড় দুটোই হতে পারে। যদি বস্তুকে ফোকাস আর মেরুর মাঝে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে দর্পণের যে প্রতিবিম্বটা বড় হয়, আর বাকি জায়গায় কি হয়? ছোট হয়। তাহলে এটা ছোট আর বড় দুই ধরনেরই প্রতিবিম্ব দেখা যায়, ছোট ও বড়। বড়টা কখন হয়? যখন ফোকাস ও মেরুর মাঝে রাখা হয়। নেক্সট হচ্ছে কি না উত্তল দর্পণের প্রতিবিম্বটা সর্বদাই কি হয়? না অসৎ হয়। প্রতিবিম্বটা সর্বদাই অসৎ হয়। আর অবতল দর্পণে কি হয়? না সৎ আর অসৎ দুটোই হয়। সেম কেস, যদি ফোকাস আর মেরুর মাঝে রাখে তাহলে সেই ক্ষেত্রে অসৎ হয়, বাকি জায়গায় কি হয়? সৎ হয়। তাহলে এটা প্রতিবিম্বটা সৎ ও অসৎ দুটোই হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? সর্বদাই দর্পণের বিপরীতে প্রতিবিম্ব গঠন করে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? না দর্পণের সামনেও তৈরি হয় আবার বিপরীতেও তৈরি হয়। এই প্রতিবিম্বটা কি হবে? না বিপরীতে তৈরি হয়, দর্পণের বিপরীতে। এটার ক্ষেত্রে কি হয়? সামনেও তৈরি হয় আবার বিপরীতেও তৈরি হয়, সামনে ও বিপরীতে তৈরি হয়।
আর কি না, অসৎ প্রতিবিম্ব সর্বদাই সমশীর্ষ, ইনভার্টেড। অসৎ প্রতিবিম্ব সর্বদাই কি হয় না, সমশীর্ষ। আর অবতল দর্পণে যে সৎ প্রতিবিম্ব গঠন করে সেটা কি হয় না, অবশীর্ষ। যেমন এক্সাম্পল যদি দিই, যে ভিউ ফাইন্ডারে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ছোট জিনিসকে কোনো বড় দেখানোর জন্য বিবর্তক কাঁচ হিসাবে এটা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নম্বর 7, যে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি? প্রান্তিক বর্ণ মানে কি, মানে একটা প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলো পাঠানো হয়, যদি এখান থেকে একটা সাদা আলো পাঠানো হয়, তাহলে যে সাদা আলো যায় সেই প্রিজমের মধ্যে দিয়ে কিন্তু 7টি কালারে ভেঙে যায়। এই ঘটনাটাকে বলা হয় বর্ণালী। 7টি কালারে ভেঙে যায়, বেনিয়া সহ কলা। তাহলে প্রথমে থাকে লাল আর শেষে থাকে বেগুনি, বেনিয়া সহ কলা। তাহলে প্রথমে থাকে লাল আর শেষে থাকে বেগুনি। এই প্রান্তিক বর্ণ, এই দুটো বর্ণ কি কি? তাহলে এই দুটো বর্ণ কি কি হবে না, একটা বেগুনি আর একটা হচ্ছে লাল। নেক্সট কোশ্চেন কি আছে না, আর্থিং এর সর্বদা ভূসংলগ্ন থাকে। যে ঘরে যে আর্থিং গুলো করে, 3টে প্লাইকে দেখবে একটা মোটা থাকে এইখানে, এটা কি হয়, অনেক সময় কোশ্চেনটা থাকে যে আর্থিংটা কোথায় কানেকশন করা হয়। তাহলে এটা কি হচ্ছে না, যে সকেট গুলো থাকে সেই সকেটের মোটা পিনের সঙ্গে কি হয় না, সর্বদাই ভূসংলগ্ন করা হয়। কারণ কি, কারণ পৃথিবীর বিভব সর্বদাই কি হয়, বিভব পার্থক্য সর্বদাই শূন্য হয়। বিভব পার্থক্য সর্বদাই শূন্য থাকে তার জন্য। অর্থাৎ যদি কোনো রকম ভাবে বিভব পার্থক্য কি হয়, সর্বদাই শূন্য হয়। কোনো রকম ভাবে যদি পৃথিবী থেকে ইলেকট্রন চলে আসে বা পৃথিবীতে থেকে ইলেকট্রন যায়, তাহলে কিন্তু তার বিভব পার্থক্যের কোনো পরিবর্তন ঘটে না, বিভবটা কি থাকে, একই থাকে। বুঝা গেল? তাহলে বিভবটা সর্বদাই, বিভব পার্থক্য শূন্য হয় কিন্তু বিভব সর্বদাই কি হয় না, একই থাকে। বিভব সর্বদাই একই থাকে, বিভবের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বিভব পার্থক্য যদি পরিবর্তন হয় না, তাহলে পার্থক্য বা পরিবর্তনটা কত হয়, পরিবর্তনটা 0 হয়। তাহলে অ্যান্সার কি হবে, বিভব সর্বদাই একই থাকে। আর যদি বলতে বিভব পার্থক্য কত হবে, তাহলে সেই ক্ষেত্রে হতো বিভব পার্থক্য হচ্ছে 0। বুঝা গেল? নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 9, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বলে কি, যে বাম হাতের যদি তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধা আঙ্গুলকে যদি পরস্পর সমকোণে প্রসারিত করা হয়, তাহলে তর্জনী কি করে, চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমে কি করে না তড়িৎ প্রবাহের অভিমুখ, আর বৃদ্ধা আঙ্গুল কি করে না গতির অভিমুখকে নির্দেশ করে। তাদের মধ্যে পারস্পরিক কোণটা কত না 90 ডিগ্রি। সাপোজ যদি দেখা হয় এই হবে, এই হবে, দেখো তিনটা পরস্পর কত আছে, 90 ডিগ্রি আছে। এটা থেকে এটার সঙ্গে এটাও 90 ডিগ্রি, এটার সঙ্গে এটাও 90 ডিগ্রি, তিনটি পরস্পর আছে কত, 90 ডিগ্রি কোণ। এর অ্যান্সার কত হবে না, 90 ডিগ্রি। বুঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে না, তেজস্ক্রিয় রশ্মি থেকে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে বার হয়, তেজস্ক্রিয় রশ্মিগুলো কোন অংশ থেকে বার হয়? তাহলে পরমাণুর যে কেন্দ্র, পরমাণুর ছোট্ট অংশ, মাঝের কেন্দ্রবিন্দুতে কি হয় না, সমস্ত ভর ও আধান কি হয়, কেন্দ্রীভূত থাকে। এটাকে বলা হয় পরমাণু নিউক্লিয়াস। তাহলে কোথা থেকে বার হয় না, পরমাণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে। কোশ্চেনগুলো কিন্তু তোমরা এইভাবে লিখে লিখে করবে। লিখে লিখে করলে কি হয়, রিভিশন করতে সুবিধা হয়। শুধুমাত্র পড়লেই যে সব কিছু হয়ে যাবে তা কিন্তু নয়, এটা বারবার রিভিশন, যে যত রিভিশন করবে সে তত বেশি নাম্বার পাবে। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন আনসারগুলো লিখে লিখে করবে। নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 11, অ্যানোড মাডে অবস্থিত দুটি দামি ধাতুর নাম। অ্যানোড মাডে অবস্থিত দুটি দামি ধাতুর নাম হয় সোনা AU, রূপা
Ag, এছাড়া প্লাটিনাম, এগুলো হচ্ছে অ্যানোড মাঠে অবস্থিত দামি ধাতু। নেক্সট কোয়েশ্চেন কি আছে, যে কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয়? সোনার, এখান থেকে বেশ কিছুগুলো আছে, চারটা আছে, সোনা, রূপা, কপার আর নিকেল। এই চারটার মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। সোনা যদি হয় তাহলে সে হবে পটাশিয়াম অ্যারোসায়ানাইড, যদি রূপা হয় রূপা, রূপার ক্ষেত্রে হয় পটাশিয়াম আর্জেন্টানো সায়ানাইড, যদি কপার, কপার হলে কপার সালফেট, নিকেল হলে নিকেল সালফেট। এখান থেকে আরেকটি কথা হচ্ছে কি, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোড হিসাবে এবং যার প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। সাপোজ যদি কপারের উপর যদি রূপার প্রলেপ দেওয়া হয় তাহলে কপারকে ক্যাথোড, আর রূপার যেহেতু প্রলেপ দেওয়া হয় তার জন্য রূপাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 12 একটি অথবা কোশ্চেন, যে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডে কি উৎপন্ন হয়? একটু আগে বলা হলো যার উপর তড়িৎ লেপন দেওয়া হয় তাকে ক্যাথোড এবং যার তড়িৎ লেপন দেওয়া হয় তাকে অ্যানোড। তাহলে এখানে কার তড়িৎ লেপন দেওয়া হচ্ছে? সিলভারের। তাহলে অ্যানোডে কি উৎপন্ন হবে? সিলভার, বিশুদ্ধ সিলভার, বিশুদ্ধ সিলভার। যদি এই কোশ্চেনটা বলা হতো যে অ্যানোডে না বলে ক্যাথোডে বলা হতো, তাহলে ক্যাথোডে হলে এটা হবে পিতল। কোশ্চেন যদি ক্যাথোডে থাকতো তাহলে হয় এটা পিতল। নেক্সট কোশ্চেন কি আছে, যে ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট গঠন। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ। তাহলে যদি আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো? Mg, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হয় 12টি। তাহলে ফার্স্ট অরবিটে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? ইলেকট্রন বিন্যাস ফার্স্ট অরবিটে 2, তারপরে 8, তারপরে 2। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এটা ফার্স্ট ইলেকট্রন বিন্যাসটা ফার্স্ট অরবিটে হচ্ছে 2, তারপরে হচ্ছে 6। তাহলে দেখো, এই যদি বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাই তাহলে হয় একে কি করতে হবে? 6টা নিতে হবে, না হলে 2টা ছাড়তে হবে। তাহলে 6টা নেওয়ার থেকে 2টা ছাড়া কিন্তু সহজ। তাহলে ম্যাগনেসিয়ামটা কি হয় না, দুটো ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়ন উৎপন্ন করে, আর অক্সিজেন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে O2- উৎপন্ন করে, এবং Mg2+ আর O2- পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে MgO তৈরি করে। এটা কেমন ভাবে করবে? ডটটা Mg, Mg এর ক্ষেত্রে আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন আছে, তাহলে এটা দুটো ইলেকট্রন দেওয়া হলো, দুটো ডট, প্লাস অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কটা আছে? 6টা, 1 2 3 4 5 6। এবার কি হয় না, এই ম্যাগনেসিয়ামটা একটা ইলেকট্রন ডোনেট করে, এই ইলেকট্রনটা ডোনেট করে, এটা যদি ডোনেট করে তাহলে এটা হয়ে যাবে Mg2+, আর এই অক্সিজেনটা কি হবে? O2-। যে ইলেকট্রন নাই সে হয় নেগেটিভ, কারণ ইলেকট্রন নিজেই নেগেটিভ। তাহলে এই দুটো যুক্ত হয়ে কি তৈরি করে? MgO। শুধুমাত্র এটা লিখে দিলে নাম্বার পাওয়া যায় 1 নম্বর, আর 2 নম্বর থাকলে এরকম কিন্তু ডিটেইলস এটা করতে হবে। কোশ্চেন নাম্বার 3, তারপর আছে কি কোশ্চেন, বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মিল। এটা ফার্স্ট যেটা আছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাকে বলে না, যার বাইরের কক্ষে দুটি ইলেকট্রন বর্তমান এবং এর অক্সাইড রূপটা কি হয় না, জলীয় দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়, যার জন্য এটাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে কাঁসা। কাঁসা হচ্ছে একটা সংকর ধাতু, এটা আমরা জানি। বিরল মৃত্তিকা মৌল কাকে বলে না, যেসব মৌল কি হয় প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় তাকে বলা হয় বিরল মৃত্তিকা। ক্ষারীয় মৃত্তিকা ধাতু এখানে যেটা আছে বাম পক্ষ আর ডান পক্ষ, এর ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ডান স্তম্ভে এটা অপশন ছিল ম্যাগনেসিয়াম। কাঁসা, কাঁসা হচ্ছে কি না, কপার ও টিনের মিশ্রণ, সেটা হচ্ছে কাঁসা। বিরল মৃত্তিকা কি আছে ডান স্তম্ভে? সিরিয়াম, এটা কিন্তু প্রকৃতিতে কম পাওয়া যায়, Ci, এগুলো হয় সিরিয়াম। নেক্সট, যে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন একটি কঠিন পদার্থ, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। দুটো গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয়, একটা হচ্ছে অ্যামোনিয়া
আর একটা হচ্ছে HCl। এই দুটো গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয় একটি কঠিন পদার্থ, এটা হচ্ছে NH4Cl। 14 নম্বর ব্যাখ্যা হয়ে গেল। নেক্সট হচ্ছে 15 নম্বর। নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম কেন? কারণ কি, যে নাইট্রোজেন পরমাণুগুলো কি হয় না পরস্পরের মধ্যে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। নাইট্রোজেন পরমাণুগুলো পরস্পরের মধ্যে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। তো ত্রিবন্ধনকে যদি ভাঙতে হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তি দরকার। এক বন্ধনের চাইতে দুই বন্ধনে আরো বেশি শক্তি, 2 এর থেকে 3 আরো বেশি শক্তি। তাহলে একে যদি ভাঙতে হয় তাহলে অনেক বেশি শক্তির দরকার হয়। যার জন্য কিন্তু কি হয়, নাইট্রোজেন রাসায়নিক বিক্রিয়া অপেক্ষাকৃত কম সক্রিয় হয়। সাপোজ মনে করো একটা পেন, একটা পেন্সিলটা সরি, যদি পেন্সিলটাকে ভাঙতে হয় তাহলে কি হয় না হালকা বল প্রয়োগ করলে, হালকা কার্য করলে পেন্সিলটা ভাঙে যাবে। কিন্তু পেনের ক্ষেত্রে কি হবে না তাদের মধ্যে বেশি পরিমাণ কার্য করতে হবে। কারণ কি, কারণ পেনের মধ্যে যে অ্যাটমগুলো পরস্পরের মধ্যে খুব শক্তিশালী বদ্ধ হয়ে আছে, জোটবদ্ধ হয়ে, যার জন্য একে ভাঙতে কি হয় বেশি কার্যের দরকার। সিমিলারলি এর ক্ষেত্রে যদি 3টা বন আছে, একে ভাঙতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে। তার জন্য কি হয় না সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। রাসায়নিক সক্রিয়তা কি হবে অনেক অপেক্ষাকৃত কম। নেক্সট কোশ্চেন হচ্ছে দার্শনিক। দার্শনিক বলা হয় জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে উপরে তলে কি হয় না একটি সাদা উলের আকারে ধারণ করে, যার জন্য জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল। ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেটাইটটা হচ্ছে লোহা। ম্যাগনেটাইট হচ্ছে লোহা আকরিক। অনেক সময় এখান থেকে আরো কোশ্চেন হয় যে বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইটটা মনে রাখবে অ্যালুমিনিয়াম। সরলতম কিটোনের কার্বন পরমাণু সংখ্যা কত? সরলতম কিটোন যেটা হলো অ্যাসিটোন, CH3 C ডবল বন্ড ও আর যে CH3, অর্থাৎ এর কার্বন পরমাণু সংখ্যা কটা হচ্ছে 1 2 3। এর সরলতম কিটোনের কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 3টি। কোশ্চেন নম্বর 18। এবার যে কোশ্চেন নম্বর 19। 2-মিথাইল প্রোপিন এর সংকেত কি? এটা একটা অফার কোশ্চেন। তাহলে প্রোপিন, একটা কার্বন থাকলে মিথ, দুটা কার্বন থাকলে ইথ, তিনটা কার্বন থাকলে প্রো। তিনটা কার্বন, একটা দুটা তিনটা। এবার 2 নাম্বার পজিশনে কি আছে মিথাইল গ্রুপ আছে। 2 নাম্বার, এটা 1 নাম্বার পজিশন, এটা 2, এটা 3। 2 নাম্বার পজিশনে কি আছে মিথাইল। প্রোপিন এন থাকলে এক বন্ধন, আগের ক্লাসে বলা হয়েছিল। যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই আগের ক্লাসটা কিন্তু দেখে নেবে, ওর পরে এই ক্লাসটা। আর পরবর্তীতে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হবে, পর যে কোশ্চেন অ্যান্সারগুলো এবং পরপর ক্লাসগুলো অবশ্যই পাবে। তো 2 নাম্বার হচ্ছে মিথাইল প্রোপিন। আর প্রোপিন মানে হচ্ছে ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড দেওয়া হলো। এবার সমস্ত কার্বনের যে যোজ্যতা তার জন্য 4 হয়। 2 3 4 4 হয়ে গেছে। এটা হচ্ছে CH3 আর এটা হচ্ছে দুটো, আর যদি দুটো দিয়ে দিই এটা হয়ে গেল 2 মিথাইল প্রোপিন। নেক্সট কোশ্চেন কি আছে যে মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের বন্ধন কোণের বৃদ্ধির ক্রম বৃদ্ধি বড় থেকে ছোট অবধি সাজাতে হবে। তাহলে মিথেনের কি হয়, এই বন্ধন কোণের মানটা হয় 109 ডিগ্রি 5 মিনিট। ইথিলিনের ক্ষেত্রে কি হয়, ইথিলিনের ক্ষেত্রে হয় 120 ডিগ্রি। আর অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হয় 180 ডিগ্রি। সব থেকে বেশি আছে অ্যাসিটিলিন, তারপরে হচ্ছে ইথিলিন, তারপরে হচ্ছে মিথেন। ক্লিয়ার বৃদ্ধির ক্রম কিরকম হবে C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন, তারপর হচ্ছে C2H4, এটা হচ্ছে ইথিলিন, আর তারপর হচ্ছে মিথেন CH4। এখানে যে শর্টগুলো ছিল সেই শর্টগুলো সব শেষ। নেক্সট ক্লাসে যে 2 নাম্বারের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।